মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার সেকেন্ড অধ্যায় রাষ্ট্র এবং এর যে বৈশিষ্ট্য, এই চ্যাপ্টার যেটা রয়েছে তোমাদের, সেখান থেকে মূলত 5 নম্বর এমসিকিউ কোশ্চেন থাকবে। তো এই অধ্যায়ে কী কী কোশ্চেন আসতে পারে বা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো রাষ্ট্রবিজ্ঞান এই যে সাবজেক্টটা তোমাদের, এই সাবজেক্টের যে প্রথম অংশটা রাষ্ট্র, এই রাষ্ট্রটা নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। রাষ্ট্র যে ধারণাটা, তার প্রাচীন গ্রিক যে নগর রাষ্ট্র ছিল, সেই নগর রাষ্ট্রে কিন্তু সর্বপ্রথম এই রাষ্ট্র সম্পর্কে ধারণার উদ্ভব হয়। কিন্তু বর্তমানে যে রাষ্ট্রের কথা আমরা কল্পনা করি বা যে রাষ্ট্রকে আমরা দেখছি, সেই রাষ্ট্র আর প্রাচীনকালের গ্রিক, এথেন্স, স্পার্টা, রোম, এই সমস্ত দেশগুলিতে যে রাষ্ট্র কথা বলা হচ্ছে, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। প্রাচীন গ্রিসে এবং রোমে পলিস এবং সিভিটাস এই নামে রাষ্ট্রকে ডাকা হতো। এই রাষ্ট্রগুলোর আয়তন ছিল অত্যন্ত ক্ষুদ্র, কয়েকটা গ্রাম নিয়ে তৈরি হতো রাষ্ট্র। আর বর্তমানে কি হয়েছে? বর্তমানে কয়েকটা রাজ্য নিয়ে তৈরি হয়েছে রাষ্ট্র, আর কয়েকটা গ্রাম নিয়ে তৈরি হয় একটা ব্লক। তো যাই হোক, তখনকার দিনে জনসংখ্যা ছিল কম, সেই কারণে এই নগর রাষ্ট্রগুলো ছিল। তো এই যে রাষ্ট্র বলা হচ্ছে বা নগর রাষ্ট্র বলা হচ্ছে প্রাচীন গ্রিসে, সেখানে রাষ্ট্রের আয়তন ছিল অত্যন্ত ক্ষুদ্র এবং জনগণের সংখ্যা ছিল অত্যন্ত কম। পরবর্তীকালে টিউটন বলে একটা জাতি ছিল, এই টিউটনরা প্রথম বৃহদায়তন রাষ্ট্রের কথা বলেছিলেন, যে একটা বড় রাষ্ট্র তার ক্যারেক্টার কেমন হবে। টিউটন জাতিরাই প্রথম এই নগরাষ্ট্রের কথা ছেড়ে দিয়ে একটা বৃহদায়তন রাষ্ট্রের কথা তারা কল্পনা করেছিলেন, যেটাকে বলা হতো স্ট্যাটাস। এই স্ট্যাটাস থেকে পরবর্তীকালে স্টেট কথাটির উৎপত্তি হয়েছে। তো এইভাবে প্রাচীন গ্রিক নগরাষ্ট্রে, তোমরা জানো যে রাষ্ট্রবিজ্ঞানের যিনি জনক অ্যারিস্টটল, তার জন্মভূমি গ্রিস বা গ্রিক, এবং রাজনীতির সমস্ত কিছু আলোচনা হয়েছে ওই গ্রিক নগরাষ্ট্র থেকে। তার লেখা পলিটিক্স গ্রন্থ থেকে এই বিষয়ে আমরা জানতে পারি। তো এই যে প্রাচীন যুগের রাষ্ট্র আর বর্তমান যে বৃহদায়তন রাষ্ট্র, ছোট বড় পৃথিবীতে প্রায় 208খানা দেশ বা রাষ্ট্র রয়েছে, তো এই যে রাষ্ট্র কাকে বলে, রাষ্ট্র মানে কি, সেই নিয়ে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে এর ব্যাখ্যা করেছেন। ফলে প্রত্যেকটা রাষ্ট্রবিজ্ঞানীর দৃষ্টিভঙ্গি অনুযায়ী রাষ্ট্রের যে সংজ্ঞা, সেগুলো বিশ্লেষিত হয়েছে। তো এই সংজ্ঞাগুলো মোটামুটি একজোট করলে দেখা যায় যে রাষ্ট্রের মোট 145খানা সংজ্ঞা রয়েছে। 145টা সংজ্ঞা রাষ্ট্রের মধ্যে রয়েছে। তার মধ্যে কয়েকটি সংজ্ঞা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন বোদা, হবস, অ্যারিস্টটল, এই সমস্ত রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্র সম্পর্কে যে সংজ্ঞাগুলো প্রদান করেছেন, সেই সংজ্ঞাগুলো মোটামুটি তাদের যে ধারণা, সেই ধারণা অনুযায়ী রাষ্ট্রের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা আর বর্তমান যুগের যে রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থার যে বৈশিষ্ট্য, তার সাথে কিন্তু মিলেমিশে গিয়েছে। কিন্তু
এই সমস্ত রাষ্ট্রবিজ্ঞানী তাদের সময়কার যে রাষ্ট্র অর্থাৎ ছোট্ট যে রাষ্ট্র সেগুলোর কিন্তু সংজ্ঞা দিয়েছেন। যেমন ধরো অ্যারিস্টটল, যিনি রাষ্ট্রবিজ্ঞানের জনক, তিনি কি বলছেন যে রাষ্ট্র হলো কয়েকটা পরিবার আর গ্রামের সমষ্টি। যেহেতু তার সময়ে রাষ্ট্র ছিল ছোট, রাষ্ট্রের জনসংখ্যা ছিল কম, সেই জন্য তিনি বললেন যে রাষ্ট্র হলো কয়েকটা পরিবার ও গ্রামের সমষ্টি। রাষ্ট্র সম্পর্কে যতগুলো সংজ্ঞা রয়েছে, যে বললাম 145টা সংজ্ঞা, তার মধ্যে সবচেয়ে যিনি গুরুত্বপূর্ণ সংজ্ঞা দিয়েছেন তার নাম হলো গার্নার। নামটা মনে রাখবে, পরীক্ষায় শর্ট কোশ্চেনে আসে। রাষ্ট্রের গ্রহণযোগ্য সংজ্ঞা যিনি দিয়েছেন তার নাম হলো গার্নার। তিনি বললেন যে রাষ্ট্র হলো ছোট নয়, বড়ও নয়, এমন একটা প্রতিষ্ঠান যার নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে, অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গার উপর গড়ে ওঠে, যেখানে জনগণ রয়েছে, যেখানে সরকার রয়েছে এবং যার সার্বভৌম ক্ষমতা রয়েছে, তাকেই বলা হচ্ছে রাষ্ট্র। তো আমরা ভারতবর্ষ যেহেতু রাষ্ট্র বা দেশ, রাষ্ট্রকে আমরা দেশ নামে বেশি জানি, তো সেই ভারতবর্ষ যে বৈশিষ্ট্য সেখানেও আমরা দেখতে পাই যে একটা নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে, সরকার রয়েছে, সার্বভৌম ক্ষমতা রয়েছে, জনগণ রয়েছে, তবেই সেটা রাষ্ট্র। তো এই যে গ্রহণযোগ্য সংজ্ঞা গার্নার দিয়েছেন, তার সংজ্ঞা অনুযায়ী সংজ্ঞাটাকে বিশ্লেষণ করলে আমরা রাষ্ট্রের 4টে ক্যারেক্টার পাই, 4টে বৈশিষ্ট্য পাই। কি কি বৈশিষ্ট্য? একটা হচ্ছে জনসংখ্যা বা জনগণ, 2 নম্বর নির্দিষ্ট ভূখণ্ড, 3 নম্বর সরকার, 4 নম্বর সার্বভৌমিকতা। তাহলে তোমাদের এই অধ্যায়ে সিলেবাস অনুযায়ী রাষ্ট্র কাকে বলে এবং রাষ্ট্রের যে বৈশিষ্ট্য সেই নিয়ে কিন্তু এই অধ্যায়ে আলোচনা করা হবে। তাহলে আমি অলরেডি রাষ্ট্র কাকে বলে বা রাষ্ট্রের কটা সংজ্ঞা রয়েছে, গ্রহণযোগ্য সংজ্ঞা বললাম। দ্বিতীয় যে তোমাদের সিলেবাসে রয়েছে যে রাষ্ট্রের বৈশিষ্ট্য, তাহলে রাষ্ট্রের যে বৈশিষ্ট্য আমরা পাচ্ছি কার সংজ্ঞা বিশ্লেষণ করে, এটাও পরীক্ষায় আসতে পারে। তাহলে গার্নার বলে যে রাষ্ট্রবিজ্ঞানী রয়েছেন তার সংজ্ঞা বিশ্লেষণ করলে আমরা রাষ্ট্রের 4টি বৈশিষ্ট্য পাচ্ছি। প্রথমটা আসি জনগণ বা জনসংখ্যা। জনসংখ্যা কি? জনসংখ্যা হচ্ছে একটি রাষ্ট্রে সাধারণ জনগণ যারা আমরা বাস করি, তারাই হচ্ছে জনগণ বা জনসংখ্যা, অর্থাৎ নাগরিক। এবার একটা রাষ্ট্রের বর্তমান যে রাষ্ট্রীয় আইন সেই অনুযায়ী একটা রাষ্ট্রে 3 ধরনের জনসংখ্যা থাকতে পারে। রাষ্ট্রের জনগণকে 3টে ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে নাগরিক, 2 নম্বর হচ্ছে বিদেশি, 3 নম্বর প্রজা। তাহলে এই নাগরিক, বিদেশি, প্রজা 3টে মিলে হচ্ছে জনগণ। একটা রাষ্ট্রের মধ্যে এই 3 প্রকার মানুষ থাকতে পারে। নাগরিক কারা? নাগরিক যদিও তোমাদের 3য় অধ্যায়ে বিস্তারিত আলোচনা করা হবে। তো এই নাগরিক মানে হচ্ছে, আগে বলা হতো যে নগরে যারা বাস করে তারাই নাগরিক, কিন্তু বর্তমানে যে নাগরিকতার সংজ্ঞা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা, যারা রাষ্ট্রের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে, এমনকি কিছু দায়িত্ব বা কর্তব্য সেগুলোও পালন করে, তারাই হলো নাগরিক। বিদেশিদের বলা হচ্ছে, কাদেরকে বিদেশি বলা হচ্ছে তোমরা জানো, বিদেশি হচ্ছে অন্য রাষ্ট্রের নাগরিক যারা কর্মসংস্থান বা অন্য কোনো সূত্রে ভারতে সাময়িকভাবে কিছুদিনের জন্য বসবাস করছে, আবার তাদের কাজ মিটে গেলে আবার তাদের দেশে ফিরে যাবে। তাহলে এদেরকে বলা হচ্ছে বিদেশি। এরা রাষ্ট্রের মধ্যে থাকতে পারে। আর রাষ্ট্রের কোনো অঞ্চল যদি অন্য কোনো রাষ্ট্র দখল করে রাখে বা নিয়ন্ত্রণে থাকে, সেখানকার লোকেদের বলা হতো বা বলা হয় প্রজা। যেমন আমাদের
ভারতবর্ষ প্রায় 200 বছর ইংরেজদের অধীনে ছিল, তাই ইংরেজদের অধীনে আমরা ছিলাম ইংরেজদের প্রজা। 1947 সালের 15ই আগস্টের আগে পর্যন্ত আমরা ছিলাম প্রজা। পরবর্তীকালে স্বাধীনতা লাভের পর আমরা নাগরিক হয়েছি। তাহলে একটা রাষ্ট্রে 3 ধরনের মানুষ থাকতে পারে, জনগণ থাকতে পারে। এদের সবাইকে মিলে তৈরি হয়েছে জনসমষ্টি। এই জনসমষ্টি বেশি হতে পারে, কমও হতে পারে, অর্থাৎ বেশি হলেও রাষ্ট্র, কম হলেও রাষ্ট্র, অর্থাৎ জনসংখ্যা কম বেশি থাকতে পারে একটা রাষ্ট্রে। দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড। ভূখণ্ড মানে কি? ভূখণ্ড মানে একটা জায়গা, যে জায়গার উপরে রাষ্ট্রটা তৈরি হবে, তার একটা সীমানা থাকবে, চতুর্সীমানা থাকবে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ একটা চতুর্সীমানা থাকবে, সেই সীমানার মধ্যে সে সার্বভৌম। তাহলে এই যে ভৌগোলিক এলাকায় মধ্যে গড়ে উঠছে, একটা নির্দিষ্ট বর্ডারের মধ্যে তারা মানে রাষ্ট্ররা আবদ্ধ থাকছে, এটাকেই বলা হচ্ছে ভূখণ্ড। জমির উপর গড়ে উঠবে এবং তার একটা সীমানা থাকবে, এবং এই সীমানা বর্তমানে ধরা হয়েছে যে সীমানা কম বেশি হতে পারে, অর্থাৎ ভূখণ্ড বড় হতে পারে, ছোট হতে পারে, এটা কোনো ব্যাপার নয়। কিন্তু আকাশপথে যদি আমরা ধরি, আকাশ সীমানা 100 থেকে 110 কিলোমিটার পর্যন্ত আকাশ সীমানা, সেটা যে রাষ্ট্রের মধ্যে পড়বে সেই রাষ্ট্রের ভূখণ্ড। এমনকি যদি ওই রাষ্ট্রের উপকূলে সমুদ্র থাকে, তাহলে 10 থেকে 12 মাইল পর্যন্ত ওই রাষ্ট্রের অধীনে থাকবে। তাহলে এইভাবে আমাদের আন্তর্জাতিক আইন অনুযায়ী রাষ্ট্রের ভূখণ্ডের যে সীমানা, আকাশপথ এবং জলপথের সীমানা নির্ধারিত হয়েছে। এবার কিছু কিছু রাষ্ট্রবিজ্ঞানী, যেমন রুশো, তিনি কিন্তু ক্ষুদ্র যে ছোট রাষ্ট্রের পক্ষে সমর্থক ছিলেন, অর্থাৎ রাষ্ট্র যত ক্ষুদ্র হবে ততই ভালো বলে মনে করতেন। আবার ট্রিটসকে বলে একজন রাষ্ট্রবিজ্ঞানী রয়েছেন, তিনি রাষ্ট্রের যে ক্ষুদ্রতা, অর্থাৎ রাষ্ট্র ছোট হলে তাকে বলেছেন পাপের প্রতীক। অনেক কোট অনকোট এইটা তার স্পিচ, যেহেতু তাহলে পরীক্ষা আসতে পারে যে রাষ্ট্রের ক্ষুদ্রতাকে পাপের প্রতীক বলেছেন কে, কোন রাষ্ট্রবিজ্ঞানী? ট্রিটসকে, তোমরা মনে রাখবে। তাহলে এইভাবে রাষ্ট্রের আয়তন কম বেশি হলেও, অর্থাৎ তার নির্দিষ্ট একটা ভূখণ্ড থাকতে হবে, অর্থাৎ আকাশেও নয় পাতালেও নয়, একটা নির্দিষ্ট জমির উপর রাষ্ট্রটা তৈরি হবে। 3 নম্বর যে বৈশিষ্ট্য, তাকে বলা হচ্ছে সরকার। এবার সরকার মানে কি? সরকার মানে কিছু লোকজন। মনে রাখবে, সরকার বলতে বোঝে কিছু লোকজন। যদি রাষ্ট্রটাকে নৌকা হিসাবে কল্পনা করা হয়, তাহলে সেই নৌকার মাঝি হলো সরকার, অর্থাৎ নৌকা কোথায় যাবে না যাবে ঠিক করে যেমন নৌকার মাঝি, তেমনি একটা রাষ্ট্রের উন্নয়ন, ভালো মন্দ সব কিছু নির্ভর করে সরকারের উপর। তাহলে প্রথমেই বললাম সরকার মানে কিছু লোকজন। তাহলে কোন লোকজন? দেখো, সরকারের দুটো অংশ, একটা হচ্ছে রাজনৈতিক, একটা অরাজনৈতিক। আর সরকার দু ধরনের হয়, একটা হচ্ছে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার। যেমন আমাদের ভারতবর্ষে কেন্দ্রীয় সরকার দিল্লি থেকে শাসন করছে, আমাদের রাজ্য সরকার রয়েছে আমাদের রাজ্যে। তো এই কেন্দ্র রাজ্য যাই বলো না কেন, এই সরকারের দুটো অংশ থাকে, একটা রাজনৈতিক, একটা অরাজনৈতিক। রাজনৈতিক কারা? যারা ভোটের মাধ্যমে এই পদগুলো পেয়ে থাকে। যেমন ধরো, তোমার গ্রাম প্রধান থেকে শুরু করে সভাপতি, সভাধিপতি, তারপর এমএলএ, এমপি, প্রধানমন্ত্রী, এই সমস্ত লোকজন হচ্ছে 5 বছরের জন্য নিযুক্ত হয়। এদের কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর, এক ইলেকশন থেকে আর একটা ইলেকশন পর্যন্ত। এদের বলে এরা সরকার চালাচ্ছে। তাহলে এরা হচ্ছে সরকারের রাজনৈতিক অংশ। এবার অরাজনৈতিক কারা? অরাজনীতি মানে রাজনীতি করে না, তারা পরীক্ষার মাধ্যমে নিযুক্ত হয় এবং সরকার চালায়। যেমন পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ হতে পারে, বিডিও অফিসের বিডিও হতে পারে, বিডিওর বিভিন্ন আধিকারিক হতে পারে, এদেরকে আধিকারিক বলা হচ্ছে, অফিসার বলা হচ্ছে, জেলা শাসক। এছাড়া
যে মুখ্য সচিব রয়েছেন, এই সমস্ত কর্মচারীরা, বিভিন্ন অফিসের যে কর্মচারীরা, যাদেরকে বলা হয় আমলা বা সরকারি কর্মচারী, এরা কিন্তু ভোটের উপর নির্ভর করে তাদের পদ নির্ভর করে না। তারা পরীক্ষার মাধ্যমে এসছেন। কারোর 60 বছর, কারোর বা 62 বছর হলে তারা রিটায়ার করবেন। খুব বড় জোর এক অফিস থেকে অন্য অফিসে ট্রান্সফার হতে পারেন, কিন্তু নির্বাচনের ফলাফল এদের কার্যাবলীকে প্রভাবিত করে না বা কার্যকালকে প্রভাবিত করে না। তো এই যে সরকারি কর্মচারী বা আমলা বলা হচ্ছে, এরা হচ্ছে অরাজনৈতিক অংশ। তাহলে রাজনৈতিক এবং অরাজনৈতিক এই দুই মিলে কিন্তু সরকার। তাহলে সাধারণ জনগণ কিন্তু সরকার নয়। সাধারণ জনগণের মধ্যে কিছু লোক যারা রাজনীতিতে অংশগ্রহণ করে ক্ষমতা পেয়েছেন এবং যারা পরীক্ষার মাধ্যমে নিযুক্ত হয়ে বিভিন্ন সরকারি অফিসে নিযুক্ত আছেন, তারাই হচ্ছে সরকার। তাহলে রাজনৈতিক এবং অরাজনৈতিক এই দুই মিলে কিন্তু সরকার। তো এই যে সরকার, এই সরকার কিন্তু প্রত্যেকটা রাষ্ট্রে থাকবে। এবার সরকারেরও বিভিন্ন রূপ আছে, এককেন্দ্রিক সরকার, যুক্তরাষ্ট্রীয় সরকার, মানে প্রত্যেকটা সরকারের ভালো মন্দ দিক আছে। তো যাই হোক, মোটের উপর রাষ্ট্র গঠনের একটা শর্ত হচ্ছে সরকার থাকবে। 4 নম্বর যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, তাহলে এবার দেখো সরকারটা আরেকটা জিনিস তোমরা মনে রাখবে যে সরকার হচ্ছে মানে এটাকে মস্তিষ্ক হিসাবে কল্পনা করা হয়, মানুষের মস্তিষ্ক। যদি বডিটা হয় রাষ্ট্র, তাহলে সে বডিটা কি করবে না করবে কে ঠিক করে? মাথা ঠিক করে। তাই যদি রাষ্ট্ররূপে দেহকে কল্পনা করা হয়, তাহলে মস্তিষ্ক হচ্ছে সরকার। সরকার সবকিছু নিয়ন্ত্রণ করছে। আচ্ছা, এরপরে আসি যে 4 নম্বর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেটা হলো সার্বভৌমিকতা। সার্বভৌমিকতা এটা একটা রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বপূর্ণ শব্দ। সার্বভৌমিকতার মানে হচ্ছে চরম, চূড়ান্ত, অফুরন্ত, অবিভাজ্য ক্ষমতা। প্রত্যেকটা ওয়ার্ডের মানে আছে। তো এই মুহূর্তে তোমরা যেহেতু 11-এর সময় কম, সিলেবাসও কম, শুধু মনে রাখবে যে সার্বভৌম ক্ষমতা হলো এমন একটা ক্ষমতা যাকে কখনো ভাগ করা যায় না, যাকে মানে কোনো জায়গা দিয়ে ধরা যায় না, ধরা ছোঁয়ার বাইরে, যাকে নিয়ন্ত্রণ করা যায় না, যার অফুরন্ত অসীম ক্ষমতা রয়েছে, সেটাই হচ্ছে সার্বভৌম ক্ষমতা। এই ক্ষমতা দু ধরনের হয়, একটা আভ্যন্তরীণ আর একটা হলো বাহ্যিক। বাহ্যিক মানে বাইরের, আভ্যন্তরীণ মানে ভিতরের। তাহলে ব্যাপারটা কি হলো? সার্বভৌম ক্ষমতা মানে হচ্ছে চরম, চূড়ান্ত, অফুরন্ত, অসীম ক্ষমতা। যার আছে মনে রাখবে সেই হলো রাষ্ট্র। তো রাষ্ট্রের যে এই যে পাওয়ার দেওয়া হয়েছে সার্বভৌম ক্ষমতা, এটাকে বললাম দুটো ভাগে ভাগ করা হয়, আভ্যন্তরীণ এবং বাহ্যিক। আভ্যন্তরীণ মানে ভিতরের। রাষ্ট্রের ভিতরের যত প্রতিষ্ঠান রয়েছে, যত মানুষজন রয়েছে, সবই কিন্তু রাষ্ট্রের অধীনে। রাষ্ট্রটা পরিচালিত হয় রাষ্ট্রীয় আইন দ্বারা। রাষ্ট্রের সবচেয়ে বড় আইন হলো সংবিধান। সংবিধান সকলকে মানতে হয়, সাধারণ শ্রমিক থেকে শুরু করে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সবাই সংবিধানের অধীনে কাজ করতে হয়। সংবিধান সবাইকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ রাষ্ট্রীয় আইন। তাহলে এই যে সকলকে নিয়ন্ত্রণ করার যে ক্ষমতা, এই ক্ষমতাটা হচ্ছে রাষ্ট্রের ক্ষমতা। এটাকে বলা হয় আভ্যন্তরীণ সার্বভৌম ক্ষমতা। বাহ্যিক মানে বাইরের, অর্থাৎ অন্য কোনো দেশ ভারতবর্ষকে নিয়ন্ত্রণ করবে না, সম্পূর্ণ স্বাধীনভাবে ভারতবর্ষের অবস্থান হবে। এক দেশ অন্য দেশকে কখনো নিয়ন্ত্রণ করবে না। তা নিয়ন্ত্রণ করলে সার্বভৌম ক্ষমতা থাকে না। যখন নিয়ন্ত্রণ করতে পারছে না, রাষ্ট্র স্বাধীন, তাকে বলা হচ্ছে যে বাহ্যিক সার্বভৌম, অর্থাৎ বাইরের দিক থেকে রাষ্ট্র সম্পূর্ণ স্বাধীন। তাহলে এই ক্ষমতাটা যার থাকবে তাকে বলা হচ্ছে রাষ্ট্র।
তাহলে এইভাবে আমরা গার্নারের সংজ্ঞা যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা রাষ্ট্রের 4টি বৈশিষ্ট্য পাই। আর একটা তোমরা মনে রাখবে যে সার্বভৌম যে ক্ষমতা, এই ক্ষমতাটা যদি কোনো রাষ্ট্রের না থাকে, তাহলে সেটা কিন্তু রাষ্ট্র থাকবে না। অর্থাৎ অন্য রাষ্ট্র যদি নিয়ন্ত্রণ করে, অথবা দেশের জনগণ যদি রাষ্ট্র বিরোধী হয়ে পড়ে, সমস্ত জনগণ, তাহলে সেই রাষ্ট্রের অস্তিত্ব কিন্তু সংকটে চলে যায়। এই জন্য সার্বভৌমিকতাকে হৃৎপিণ্ডের সাথে তুলনা করা হয়। হৃৎপিণ্ড স্তব্ধ হলে যেমন মানুষের মৃত্যু ঘটে, তেমনি সার্বভৌমিকতা না থাকলে তাহলে রাষ্ট্র বেঁচে থাকতে পারে না, রাষ্ট্র টিকে থাকতে পারে না। এই জন্য সার্বভৌমিকতাকে প্রাণ বা হৃৎপিণ্ডের সাথে তুলনা করা হয়েছে। তাহলে এইভাবে তোমরা 4টে যে ক্যারেক্টার, রাষ্ট্র কাকে বলে এবং রাষ্ট্রের যে সংজ্ঞাগুলো, সেগুলো পড়বে, এবং রাষ্ট্রের যে বৈশিষ্ট্য, গার্নারের সংজ্ঞা বিশ্লেষণ করে যে 4টে বৈশিষ্ট্য পেলাম, অর্থাৎ নির্দিষ্ট ভূখণ্ড, জনগণ, সরকার, সার্বভৌম ক্ষমতা, এই বিষয়গুলো নিয়ে তোমরা এগুলো অ্যাকচুয়ালি যেহেতু শর্ট কোশ্চেন এমসিকিউ তোমাদের আসবে, সেই জন্য কিছু এমসিকিউ প্রশ্ন আমি তোমাদের স্লাইড শোর মাধ্যমে দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নেবে। সবাইকে ধন্যবাদ।